ভূমধ্যসাগর থেকে গাজা উপকূলের দিকে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু এবারই কি প্রথম এ ধরনের উদ্যোগ? আগে কখনো এত আলোচনা কেন হয়নি? বিস্তারিত থাকছে রিপোর্টে। আরবি শব্দ সুমুদ অর্থ ধৈর্য বা সহনশীলতা, আর স্প্যানিশ ফ্লোটিলা শব্দের অর্থ ছোট ছোট জাহাজের বহর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওয়েবসাইটের তথ্য মতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে অটল থাকা, প্রতিরোধ এবং তাদের প্রতি আন্তর্জাতিকভাবে সংহতি জানাতেই সুমুদ শব্দটি বেছে নেওয়া হয়েছে। তবে এবারই প্রথম নয়। ফ্রিডম ফ্লোটিলা বা গাজার ফ্লোটিলা নামে আন্তর্জাতিকভাবে একাধিকবার জাহাজ পাঠানো হয়েছে গাজার অবরোধ ভাঙতে। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল 2010 সালের গাজা ফ্রিডম ফ্লোটিলা। এরপর 2011 থেকে 2023 সাল পর্যন্ত ছোট আকারে একাধিক ফ্লোটিলা উদ্যোগ নিয়েছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে। তাহলে এবারের যাত্রা নিয়ে এত আলোচনা কেন? এই বহরে প্রায় 44টি দেশের 5 শতাধিক মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক আছেন সুইডেনের জলবায়ু ও রাজনৈতিক অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্টলা ম্যান্ডেলা, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম সহ ইউরোপের বিভিন্ন দেশের অধিকার কর্মীরা। সমুদ্রের বৈরী আবহাওয়ার সাথে লড়াই করে টিকে থেকে যখন ভূমধ্যসাগরে পৌঁছায় ফ্লোটিলার জাহাজ লক্ষ্য করে, তখন শুরু হয় ইসরায়েলি হামলা। আটক করা হয় বেশিরভাগ জাহাজ এবং মানবাধিকার কর্মীদের। এরপরও থেমে যায়নি যাত্রা। এত কিছুর পরও ফ্লোটিলা অগ্রসর হতে থাকলে আন্তর্জাতিক মনোযোগও বেড়ে যায়। মূল উদ্যোগটি নেওয়া হয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC নামে একটি আন্তর্জাতিক জোটের মাধ্যমে। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ক্ষেত্রে FFC ছাড়াও আছে গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মেহরাব সুমুদ ফ্লোটিলা, সুমুদ নুসান্তারা। এসব সংগঠন সাধারণত রাজনৈতিক দল নয়, অধিকাংশই নাগরিক সমাজ, অধিকার আন্দোলন, পার্টনার এনজিও, সলিডারিটি গ্রুপ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কেবল একটি নৌ অভিযান নয়, এটি আন্তর্জাতিক নাগরিক কণ্ঠের এক প্রতীক, যেটি প্রশ্ন তোলে যুদ্ধ, অবরোধ ও মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক সমাজ কিভাবে আচরণ করবে। চৈতি সরওয়ার, ৭১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শহরে যারা থেকে যাবে তাদের সন্ত্রাসী বা সন্ত্রাসী সমর্থক হিসেবে বিবেচনা করা হবে। এদিকে আজ ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রস্তাবে তাদের সাড়া ইতিবাচক হতে পারে, তবে হামাস প্রস্তাবের কিছু ধারায় পরিবর্তন চাইবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের পক্ষে প্রস্তাবের পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় ভোর থেকে এখনো পর্যন্ত অন্তত 53 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা 13 জন ফিলিস্তিনিও প্রাণ হারিয়েছেন। শুধু খাবারের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2600 জনে, আহত হয়েছেন অন্তত 19,000। ইউরোপের ক্রমবর্ধমান সামরিকরণের কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউরোপ ক্রমাগত সামরিকীকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগর পাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন এসব কথা বলেন। একই সাথে তিনি বলেন, ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে তা আসলে অর্থহীন হিস্টেরিয়া। এছাড়া সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। ইউরোপ জুড়ে উত্তেজনার মধ্যেই রাশিয়া দাবি করছে তাদের ইউক্রেনের যুদ্ধ এখন কার্যত অপ্রতিরোধ্য। মস্কো জানিয়েছে তারা উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরের 2/3 ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইউক্রেনীয় সেনাদের একাংশকে ঘিরে ফেলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কুপিয়ানস্ক দখল করলে তাদের বাহিনী সহজে দোনেৎস্কের দিকে অগ্রসর হতে পারবে, যা মস্কোর শীর্ষ অগ্রাধিকার। তবে ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক কনস্তান্তিন মসভেটের মতে, শহরটি পুরোপুরি দখলে আনতে রাশিয়ার অন্তত আরও 1-2টি ডিভিশন প্রয়োজন। রাশিয়া এবছর এখনো পর্যন্ত প্রায় 4714 বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি করেছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগে ছুরিকাঘাতের ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। এ ঘটনায় পুলিশের গুলিতে জিহাদ আল শামি নামের এক হামলাকারী নিহত হয়েছে, আটক করা হয়েছে আরও 3 জনকে।
পুলিশ জানায় বৃহস্পতিবার সকাল 9:30টায় হিটন পার্ক হিব্রু কংগ্রেশন সিনাগে ইয়ম কিপুর উপলক্ষে ইহুদি সম্প্রদায় সমবেত হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি নিয়ে পথচারীদের চাপা দেওয়ার চেষ্টা করে স্বামী। পরে কয়েকজনকে ছুরিকাঘাত করে সে। ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয় স্বামী। আটক করা হয় আরও 3 জনকে। নিহত হামলাকারীর স্বামী সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে জানায় পুলিশ। তরুণদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ মাদাগাস্কার। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিয়ানের পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী নেমে আসেন রাজপথে। দেশটির উত্তরাঞ্চলে শহর আন্তসিয়ারানায় হাজার হাজার বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ। এ সময় বিক্ষোভকারীদের হাতে রাজোলিয়ানা সরে যাও প্রেসিডেন্টের হত্যাকারী লেখা ব্যানার দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এদিন দক্ষিণের উপকূলীয় শহর তলিয়ারা এবং উত্তরের মাহাজাঙ্গাতেও শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের অবৈধ ও অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনার নিন্দা জানিয়েছে। সঠিক ও কার্যকর তদন্ত করে আটক বিক্ষোভকারীদের মুক্তি দিতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এর আগে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেওয়ার পর প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিয়ানো সোমবার তার সরকার ভেঙে দেয়। পরে রাজোলিয়ানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলন সহিংসতায় রূপ নেয়। সিঁদুর খেলা, অঞ্জলি, আরতি, পূজা অর্চনায় শেষ হলো কুয়ালালামপুরের বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বৃহস্পতিবার সকালে শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা। এরপর বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর বিসর্জন দেন। প্রবাসে থেকেও দেশীয় আমেজে পূজা উদযাপন করতে পেরে সন্তোষ জানান মালয়েশিয়া বসবাসরত হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশিরা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। উৎসবকে ঘিরে রাজধানী কুয়ালালামপুরের আমপাঙে বরাবরের মতো শতভাগ বাঙালিয়ানায় সাজানো হয়েছিল মণ্ডপ। সেই মণ্ডপে পূজার বেশিরভাগ সময় কেটেছে সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের। অন্যান্য দিনের মতো শেষ দিনেও নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করেন তারা। তো আমরা চাইছিলাম যে পূজাটা যেন সবার মধ্যে ছড়িয়ে যাক এবং সেটা স্কুল, কলেজ, মানে ফ্যামিলি, যে কেউ আমাদের এই পূজায় সবার জন্য উন্মুক্ত করে। বাংলাদেশ ভাইরা আছে, যত বোনেরা আছে, প্লাস আমাদের ভারতীয় যত বোনেরা আছে, ভাইরা আছে, বাচ্চারা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই বছর পুজোতে আমরা খুব আনন্দ করেছি। একদম বৃষ্টি ছিল না, শুধু নবমীর সকালটা একটু বৃষ্টি পেয়েছি। খুব সুন্দরভাবে কেটে। কুয়ালালামপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এবারের আয়োজনে দেবীর চণ্ডীপাঠ, অঞ্জলি ও আরতি, প্রসাদ ও মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিঁদুর খেলা ও বিজয়া সম্মিলনীতে ছিল সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। উৎসবমুখর পরিবেশে দেবীকে স্মরণ করলেও দেশের স্বজনদের অভাব বোধ করেছেন তারা। এখানে আমরা তো আমাদের দেশ থেকে অনেক দূরে থাকি, আমরা পুজোর সময়টা ভীষণ ভীষণ মিস করি, ভীষণ অভাব বোধ করি। একটা বাঙালিয়ানা, একটা খুব সুন্দরভাবে ঢাকের আওয়াজ, কাশফুল সব মিস করি ভীষণ। মন তো একটু খারাপ হচ্ছে, নিজের বাড়ি থেকে যেরকম কেউ চলে গেলে মন খারাপ হয়, সেরকমই মনটা খারাপ লাগছে। বিদেশের মাটিতে আমরা এইভাবে পুজো করতে পারছি, নিজেদেরকে মানে এর জন্য অনেক ধন্য মনে করি। শেষ দিনে গজে চড়ে আসা মা দুর্গা বিদায় নিলেন দোলায় চড়ে কৈলাসে। ভক্তরা বিশ্বাস করেন দেবীর এই আগমন ও প্রস্থান মানুষের সুখ, দুঃখ ও শুভ কাজের ইঙ্গিত বহন করে। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কুয়েতে আকামাবিহীন বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস। এখন থেকে কোনো প্রবাসী মারা গেলে মরদেহ দেশে পাঠাতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের আর্থিক সহায়তার জন্য লিখিতভাবে আবেদন করার অনুরোধ জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। দীর্ঘদিন ধরে সরকারি খরচে মরদেহ দেশে পাঠানোর দাবি জানিয়ে আসছিল কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। এবার সেই আহ্বানে সাড়া দিয়েছে দূতাবাস। এখন থেকে আকামাবিহীন বাংলাদেশি প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ দূতাবাস। এখন সরকার যে উদ্যোগটা নিয়েছে, বাংলাদেশ দূতাবাস কুয়েত যে উদ্যোগটা নিয়েছে সরকারি খরচে লাশ দেশে পাঠানোর, এর জন্য বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ। কুয়েতের শ্রম আইন অনুযায়ী দেশটিতে 18 নাম্বার কোম্পানির ভিসায় কিংবা 20 নাম্বার গৃহকর্মীর ভিসায় কর্মরত প্রবাসী কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর খরচ কোম্পানি বা মালিককে বহন করার বিধান রয়েছে। কুয়েতে যারা আসে তারা বৈধ হতে আসে, আসার পরে এখানে যার মাধ্যমে আসে ওনারা ঠিক মতে
যে কাজের কথা বলে আসে এই কাজের কাজ দেয় না, যে বেতনের কথা বলে আসে এই বেতনও দেয় না। না দেওয়ার কারণে ওনারা তো ঋণ করে আসে, ঋণ করে আসার পরে এখানে বিভিন্ন টেনশনে ওনারা অবৈধ হয়ে যায়। এখন থেকে কুয়েতে মৃত্যুবরণকারী কোনো বাংলাদেশি কর্মীর মালিক বা নিয়োগকর্তা কোম্পানি না পাওয়া গেলে, অর্থাৎ আকামাবিহীন থাকলে উক্ত কর্মীর মৃতদেহ বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশে পাঠানো হবে। দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বেশিরভাগ সময় দালালদের পাল্লায় পড়ে প্রতারিত হন অনেক প্রবাসী। কুয়েতে আসার পরে দালালদের কথায় কাজের মিল খুঁজে না পেয়ে প্রতারিত হয়ে দেশে পরিবারের দায়িত্ব ও ঋণ পরিশোধের চিন্তায় বৈধ ভিসায় আসার পরেও অবৈধ হয়ে যায় অনেক বাংলাদেশি। প্রশাসনের অভিযান, গ্রেপ্তারের ভয় ও পারিবারিক কর্মক্ষেত্রে অশান্তি, নানাবিধ চিন্তায় স্ট্রোকে মারা যাওয়া প্রবাসীর সংখ্যাই বেশি। চৈতি সরওয়ার, ৭১। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।